উপজেলার সবথেকে প্রাচীনতম প্রতিষ্ঠান। 1889 সালে এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। মায়া ত্যাগ ছিল, কিন্তু তারপর থেকেও আসলে কেন যে অবহেলিত হয়ে আছে আজ পর্যন্ত, যে এখানে একটা বিল্ডিং আজ পর্যন্ত পেল না। তো আমরা নজরে সেরকম আসেনি। ঠিক আছে, এই কারণে আমাদের স্কুলের অবকাঠামো এরকম। স্কুলটা অনেক অনেক আগে স্থাপিত হয়েছে 1889 সালে। এরপর থেকে তেমন কোনো উন্নয়নই হয় নাই আমাদের। আই ওয়ান্ট টু বি ডক্টর। 1889 সালে 1.69 একর জায়গা নিয়ে বিদ্যালয়টি স্থাপিত হয়। 1996 সালে পুনর্নির্মাণ করা হয়। স্কুলের সীমানা প্রাচীর নেই, গেট ভাঙা, শ্রেণীকক্ষ সংকট। তৎকালীন সরকার আমলে আওয়ামী লীগ জাসদের রোষানলে পড়ে স্কুলের কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই। বলছিলাম কুষ্টিয়া মিরপুর উপজেলার কুরসা KN মাধ্যমিক বিদ্যালয়ের কথা। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল ইসলাম স্কুলের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, আমি মোহাম্মদ জিয়াউল হক, কুরসা কেদারনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ধন্যবাদ ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। এটা আমরা অনেকদিন যাবত এই বিষয়ে আমরা সম্মুখীন হয়ে আছি। আমাদের এই বিদ্যালয়টা এই মিরপুর উপজেলার সব থেকে প্রাচীনতম প্রতিষ্ঠান। 1889 সালে এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। এর অদ্যাবধি এই প্রতিষ্ঠানটি চলে আসছে। মাঝখানে আমাদের কিছু সময়ের জন্য প্রতিষ্ঠানটা বন্ধ ছিল। আবার 1975 সালে এই প্রতিষ্ঠানটি চালু হয়। এই 75 সাল থেকে অদ্যাবধি আমাদের বিদ্যালয় চলমান। এখন আমাদের বিদ্যালয়ে 1996 সালে একটা বিল্ডিং হয়েছে ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের অধীনে, শিক্ষা প্রকৌশলের অধীনে। সেই বিল্ডিংটা এখন পরিত্যক্ত করছে। গত কিছুদিন আগে আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার এসে যে এর উপরে দ্বিতল ভবন করা সম্ভব না। তো নিশ্চিত ওই সময় আমাদের 4তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংটা করছিল। যদিও আমি সেই সময় ছিলাম না এই প্রতিষ্ঠানে, আমার প্রতিষ্ঠানে এখানে আসার সময়কাল 1.5 বছর। তো তারপরে তারা এসে আমাদের বললো যে এর উপর আর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা সম্ভব না, এখন নতুন ভবন করতে হবে। নতুন ভবনের জন্য আমরা গত 15 বছর আমাদের প্রধান শিক্ষক সহ এই বিদ্যালয়ে যারা ম্যানেজিং কমিটির দায়িত্বে ছিলেন তারা বিভিন্ন সময় নেতাদের কাছে গিয়েছিলেন। এর একটা আগের যে সমস্যাটা ছিল, এখানে MP ছিল জাসদের, এখানকার সভাপতি ছিল আওয়ামী লীগের। এই জাসদ এবং আওয়ামী লীগের ক্যাসালের কারণে আমাদের এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। জাসদের কথা ছিল যে আমাদের সভাপতি বানাও, আমরা তোমাদেরকে উন্নয়ন করব। আওয়ামী লীগের কথা যে কোনো লোক সভাপতি হতে পারবে না, শুধু সভাপতি হবে আওয়ামী লীগের লোক। তো পর্যায়ক্রমে আওয়ামী লীগের সমর্থিত মানুষগুলাই এখানে সভাপতির আসন অলঙ্কৃত করছেন, যার কারণে আমরা সর্বোচ্চ অবহেলিত একটা প্রতিষ্ঠান মিরপুর উপজেলা। আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এবং এই শিক্ষা প্রকৌশল যেটা আমাদের এই বিদ্যালয় আমাদের বিদ্যালয় ভবন এর কাজে নিয়োজিত যে সংস্থা, সেই সংস্থার কাছে আপনাদের মাধ্যম দিয়ে আমাদের অতি দ্রুত একটা ভবন যাতে এখানে স্থাপন হয় এবং সেটা যাতে অল্প সময়ের ভিতরে কাজটাও শুরু, মানে অলরেডি প্রকল্প আসলে তারপরে না কাজ শুরু হবে। তো প্রকল্পটা যাতে তৈরি করতে পারে আমাদের শিক্ষা প্রকৌশল, সেই আপনাদের মাধ্যম দিয়ে তাদের কাছে আমার আর্জি যে আমাদের অতি দ্রুত একটা 4তলা ভবন যাতে নির্মাণ হয় আমাদের বিদ্যালয়ে। আমাদের বিদ্যালয়ে এই অঞ্চলের ভিতরে সব থেকে প্রাচীন প্রতিষ্ঠান, সেই হিসাবে আশেপাশে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। আমাদের এই কুরসা গ্রামে একটা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় আছে। পার্শ্ববর্তী শ্রীরামপুর একটা গ্রাম, যেখানে 1 কিলোমিটার একটা মাদ্রাসা। বামে মানে দক্ষিণের দিকে 2 কিলোমিটার ভিতরে আরেকটা মাধ্যমিক বিদ্যালয়, পাগলা GMS মাধ্যমিক বিদ্যালয়। তো এই আমাদের সাব এরিয়াটা আমরা 2টা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পাই। আর আমাদের সুনামের কারণে আমাদের অনেক জায়গার থেকে আমাদের ছাত্র আসে। এর ভিতরেও আমাদের বর্তমান ছাত্র সংখ্যা প্রায় 384 জন। আমরা প্রতিনিয়ত আমাদের বিদ্যালয়ে ক্লাস উপস্থিত থাকে 300+ ছাত্রছাত্রী মিলে। আমাদের কোঅর্ডিনেশন সহশিক্ষা কার্যক্রম ছাত্র এবং ছাত্রী উভয়ে আছে।
আমাদের শিক্ষকরা অনেক জ্ঞানী এবং এখানে ম্যাক্সিমাম আমার এনটিআরসি এর মাধ্যমে নিয়োগকৃত শিক্ষক। শিক্ষক সংকট আছে, আমার এখনো 4টা শূন্য পোস্ট আছে। আমি এবার 2টা পাইছি, একটা ইংরেজি শিক্ষক পাইছি আর একটা ধর্ম নৈতিক শিক্ষার একজন শিক্ষক পাইছি। আর এখনো 4টা পোস্ট আমার ফাঁকা আছে। সরকারের 21-এর নীতিমালা আলোকে 2টা পোস্ট ফাঁকা আছে। আর এমনি আমাদের এখান থেকে 2জন শিক্ষক অন্যত্র চলে যাওয়ার কারণে 2জন শিক্ষকের শূন্য পদে আমরা চাহিদা দেওয়ার পরও এ পর্যন্ত আমরা পাইনি। ধন্যবাদ আপনাকে এই একটা মানে যুবযোগে প্রশ্ন করার জন্য। আমাদের যে 2021 জাতীয় শিক্ষানীতির আলোকে যে কারিকুলামটা আমাদের উপরে চাপাই দিছিল, আমরা বলবো যে চাপানো বলতে এই কারিকুলাম সম্পর্কে যারা আমাদের ট্রেন আপ করছে তারাও কিছু জানে না, আমাদেরও কিছু জানাইতে পারে নাই। ইনফরমেশনের খুব ঘাটতি ছিল এবং কারিকুলামটা আমাদের যে অবকাঠামোগত অবস্থান, সেই অবস্থানের দিক থেকে কারিকুলাম আমাদের দেশে যায় না। কারিকুলাম নিঃসন্দেহে ভালো, কারিকুলাম নিয়ে আমি যেটা যতটুকু গবেষণা করে দেখছি, এই কারিকুলাম আমাদের দেশের জন্য, উন্নত রাষ্ট্রের জন্য। এই কারিকুলামে একজন শিক্ষকের সাথে 25 জন শিক্ষক ছাত্র থাকবে এবং অনলাইন অফলাইন অফ ডে অন ডে কন্টিনিউ এই একটা শিক্ষকের সাথে 25 জন ছাত্র টাচে থাকবে। কিন্তু দেখেন আমাদের একটা শ্রেণীকক্ষে আমরা পাঠদান করাই প্রায় 80-90 জন। একজন শিক্ষক 80-90 জন শিক্ষক, যে কারিকুলামের যে ধারাবাহিক যে মূল্যায়নের পদ্ধতি ছিল, এই পদ্ধতিতে একজন শিক্ষার্থীকে একজন শিক্ষকের দ্বারা মূল্যায়ন করা অসম্ভব ছিল। আরেকটা বিষয় ছিল আমাদের বেতন যে বৈষম্যটা, একজন শিক্ষকের সরকারি স্কুলের একজন শিক্ষকের থেকে বেসরকারি স্কুলের একজন শিক্ষকের বেতনের অনেক পার্থক্য, যে পার্থক্যর কারণে এই কারিকুলামটাকে বাস্তবায়ন করা অসম্ভব ছিল। বর্তমান সরকারকে ধন্যবাদ জানাবো যে এই কারিকুলামটাকে আপাতত স্থগিত করে বর্তমান যে পদ্ধতিটা আমাদের সামনে দিছে, যে আমরা শুধুমাত্র 2024-এ বার্ষিক পরীক্ষা নেব একটা মূল্যায়নের ভিতরে, যে মূল্যায়নের মাধ্যম দিয়ে আমাদের ছাত্রদের আমরা একটা রুল নাম্বার বসাইতে পারবো এবং তার মেধাটাকে ন্যূনতম যাচাই করতে পারবো। কারণ মাঝখানে অনেকটা সময় চলে গেছে, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির ভিতরে বিদ্যালয় বন্ধ ছিল, যার কারণে আমাদের এই মানে যে কারিকুলামটা ছিল সেটাও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অর্ধ ষান্মাসিক মূল্যায়নের সময় আমাদের 5টা পরীক্ষা হওয়ার পরে কিন্তু আমাদের বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং দীর্ঘদিন বিদ্যালয়টা বন্ধ ছিল। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার এসে আমাদের এটা স্থগিত করছে, আপাতত আমাদের সামনে একটা মূল্যায়ন দিচ্ছে এবং সামনে 2025 সালে যে কারিকুলামটা সরকার দিতে চাচ্ছে, সেই কারিকুলামটা নিঃসন্দেহে 2012 সালে সৃজনশীল পদ্ধতি আমাদের সামনে আনতে চাচ্ছে এবং সেই সাথে আমরা আরো পিছনে যারা লেখাপড়া করছি 90-এর পরের থেকে 2012 পর্যন্ত যে পদ্ধতিটা ছিল, যে সেই সময় যে পদ্ধতি ছিল আপনার ঠিক ছিল, আর সেই সাথে আপনার 50 মার্কের রচনামূলক ছিল, রিটেন ছিল, এই 2টা মিলে আর সৃজনশীল মিলে এই 2012 সালে শিক্ষা কারিকুলাম কার্যক্রম এবং পিছনে যে এই 2টা মিলে যদি একটা কম্বিনেশন কারিকুলাম আমাদের সামনে দিতে পারে এই সরকার, নিঃসন্দেহে ছাত্রদের মূল্যায়ন করা এবং ছাত্র মেধা যাচাই এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলে আমাদের ছাত্ররা, আমাদের সন্তানেরা তাদের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে স্কুল নিয়ে আরও কথা হয় সহকারী শিক্ষিকা রাবিয়া সুলতানার সাথে। রাবিয়া সুলতানা, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, কুরসা কেএন মাধ্যমিক বিদ্যালয়। আসলে খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই প্রত্যন্ত অঞ্চলে মিরপুর থানার একটা স্কুল অনেক পুরানো, আমার জানা মতে 1889 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। পরে কিছু বছর 2-3 বছর এটা অলরেডি ইয়েও হয়ে গেছিল, মানে বিলুপ্তের পথে ছিল। পরে আবার 1982 সাল থেকে এটা আবার প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই আসলে প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা বিদ্যালয়ের সুনাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং বিজ্ঞ একজন অভিজ্ঞ প্রধান শিক্ষক ছিলেন যিনি জহির উদ্দিন, উনি অনেক আপ্রাণ ছিল প্রতিষ্ঠানের উপর, মায়া ত্যাগ ছিল। কিন্তু তারপর থেকেও আসলে কেন যে অবহেলিত হয়ে আছে আজ পর্যন্ত, যে এখানে একটা বিল্ডিং আজ পর্যন্ত পেল না। তো আমরা আশা করছি যে
এতদিন ধরে যতগুলি সভাপতি বা যত লোকজনের সাথে যোগাযোগ করা হয়েছে ওনারা শুধু আশ্বাস দিয়ে গেছেন যে হবে, হচ্ছে, এই আর কি। তো এখনো আমরা আশা রাখছি যে খুব রিসেন্ট হয়তো আমরা একটা বিল্ডিং পেয়ে যাব। আর এই বিদ্যালয়ের সুনাম কিন্তু বিভিন্ন জায়গা থেকে, আমি যখন নিয়োগের ক্ষেত্রে নিয়োগ পরীক্ষা দিয়েছি অলরেডি, তখনও ওনাদের মুখে শুনেছি যে আসলে এই কুরসা স্কুল ঐতিহ্যবাহী একটা স্কুল, অনেক পুরানো স্কুল এবং ওখানে অনেক ভালো দক্ষ টিচাররা আছেন। কিন্তু সেই সূত্রে আমি অনেক উৎসাহ পেয়েছিলাম যে আমি ওই স্কুলের একজন শিক্ষক। কিন্তু এখনো পর্যন্ত এটার উন্নতি যে আসলে এরকম কেন বাধাগ্রস্ত, এটা আসলে খতিয়ে দেখারও একটা বিষয়। তো আসলে আমরা এখনো আশাবাদী যে আমরা এখানে শিক্ষকতা করছি, অনেকগুলি শিক্ষক এবং আমাদের বাচ্চারাও অনেকগুলি আছে, তারাও কষ্ট করছেন। অবকাঠামোর অনেকগুলি সমস্যা। আমরা কেন্দ্রীয় পর্যায়ে একটা মানে স্কুলের কেন্দ্রীয় পর্যায়ে একটা মসজিদকে আশা করি, যে তা আমাদের ছেলেরা অনেকেই নামাজ পড়ে দুপুর হলে টিফিন পিরিয়ডে, আমরাও নামাজ পড়ি, মেয়েরাও। আমাদের মেয়েদের জন্য আমরা 4 জন ম্যাডাম আছি, আমাদের একটা আলাদা কক্ষ হলে, আমাদের একটু স্বাধীন মতো কিছু হলে আমরা খুব খুশি হতাম। তো এই জন্য আশা রাখছি যে যেন এই প্রচারের মাধ্যমে আমাদের বিভিন্ন যারা মহল থেকে যারা কর্তৃপক্ষ আছেন, এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যেন আমাদের বিল্ডিং সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে এখানে একটা সুন্দর একটা বিল্ডিং প্রতিষ্ঠিত করে, এটা আশা করছি। স্কুল বিষয় নিয়ে আরও কথা বলেন সহকারী শিক্ষক আব্দুর রহমান। আমার কুরসা মাধ্যমিক বিদ্যালয়, আমি এই স্কুলে 26 বছর। এই বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় এসছে। আমরা এই এলাকার সবচেয়ে মিরপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমাদের স্কুলে অবস্থিত। তো কারোর হয়তো সুনজরে সেরকম আসেনি। ঠিক আছে, এই কারণে আমাদের স্কুলের অবকাঠামো এরকম দুর্বল। আমাদের স্কুলের দূরত্ব যাতে একটা বিল্ডিং হয়, ছাত্রছাত্রীদের পড়াশোনার বা বসার জায়গা খুবই স্বল্পতা। আপনারা আমাদের এই কথার উপর মহলে জানেন, আশাবাদ রাখছি। স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা স্কুলের সার্বিক বিষয় তুলে ধরে বলেন। মোসাম্মদ লায়লা খাতুন, আমি 10ম শ্রেণীর একজন স্টুডেন্ট। জি, অনেক অসুবিধা হয় আমাদের স্কুলে। আমাদের স্কুলটা অনেক অনেক আগে স্থাপিত হয়েছে 1889 সালে। এরপর থেকে আর তেমন কোনো উন্নয়নই হয় নাই আমাদের স্কুলে। তেমন কারোর নজরে হয়তো পড়ে না, তাই আমাদের স্কুলে এমন উন্নয়ন হয় নাই। আমরা তো আমাদের চাই স্কুলটা অনেক বিচ্ছিন্ন হবে, এখানে এক রুম ওখানে এক রুম, কিন্তু একটা বিল্ডিং হলে তো অনেক সৌন্দর্য দেখায়, তাই আমরা চাই যে বিল্ডিং হতে একটা স্কুলের। তরিকুল ইসলাম, ক্লাস 9। ওয়ান। আই ওয়ান্ট টু বি ডক্টর। বিদ্যালয়ের স্কুল যদি উন্নত মানের না হলেও আমাদের শিক্ষকগণ অনেক ক্লাস ভালো নেয়, তারা অত্যন্ত দক্ষ একজন শিক্ষক। প্রায় অনেক প্রায় সকল শিক্ষকই দক্ষ, এবং আমাদের শিক্ষিকা আছে তারাও দক্ষ। এবং আমাদের বিদ্যালয়টা যদিও ভবন নাই, তাও আমাদের পরিবেশটা খারাপ হলেও আমরা এটা ম্যানেজ করে নিতে পারি। এবং স্যাররা আমাদের এটা মনে করেন যে পরিবেশে আছে সেই পরিবেশে আমাদের খাপ খেয়ে চলতে সাহায্য করে। জি। আমাদের ইচ্ছা যে এখানে একটা উন্নত মানের ভবন হোক, এবং আরো শিক্ষা যেন আরো বৃদ্ধি পায়, মানে শিক্ষার হারটা আরো বৃদ্ধি পায়, এবং ছাত্রছাত্রীরা যেখানে এখানে পড়াশোনা করতে, শুধু স্কুলের পরিবেশটা নাই বলে এখানে ছাত্র মানে কম, কিন্তু আমাদের শিক্ষকগণ অনেক দক্ষ, তাই মোটামুটি আমাদের ছাত্র অনেকেই রয়েছে।